গুড মর্নিং। শুরু করছি এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনে প্রত্যেকদিন আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমাদের সাজেশন নিয়ে উপস্থিত হচ্ছি, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তো উচ্চ মাধ্যমিকে ভূগোলের তোমাদের প্রিপারেশন কেমন? আশা করি তোমরা ভালো মতোভাবে প্রিপেয়ার্ড হয়েছো। পরীক্ষা তো চলেই এলো, তবুও এই সময়টাতে দাঁড়িয়ে একটু ঝালিয়ে নেওয়ার পালা। স্যার এসছেন আজ তোমাদেরকে পড়াবেন, তোমাদেরকে সম্ভাব্য কোয়েশ্চেনের কিছু সাজেশন দেবেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক পাল স্যার। স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। যেটা বললাম যে পরীক্ষা তো আমাদের অলরেডি উচ্চ মাধ্যমিক চলছে, তো ভূগোলের জন্য আপনি আমাদের স্টুডেন্টসদের সাজেশন দেবেন। আমরা অপেক্ষা করে রয়েছি অধীর আগ্রহে তার জন্য। আর তোমরা যারা আমাদের অনুষ্ঠান দেখছো, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা টেলিফোন করতে পারো এবং তোমাদের প্রশ্ন স্যারের কাছ থেকে তার উত্তর জেনে নিতে পারো। আর অবশ্যই স্যার যেটা সাজেশন দেবেন তোমরা সেটা নোট ডাউন করবার জন্য কাগজ কলম নিয়ে রেডি থেকো। আর যদি এই মুহূর্তে অনুষ্ঠান না দেখতে পারো তাহলে ফেসবুক এবং ইউটিউবে পরবর্তী সময় তোমরা দেখে নিও। আর যেটা বারবার করে বলি, অবশ্যই বলবো তোমাদের বন্ধুদের জন্য অনুষ্ঠানটা শেয়ার করতে কিন্তু একদম ভুল করো না। তাহলে স্যার চলুন শুরু করা যাক, আমাদের ক্লাস আছে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমরা দুটো পরীক্ষা দিয়ে দিয়েছো। সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। তোমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার ওপর নির্ভর করে যে তোমরা এরপর কে কোন দিকে যাবে। কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, কেউ ডাক্তারি পড়তে যাবে। আবার যারা আমাদের হিউম্যানিটিসের লাইনে আছে, অর্থাৎ ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, তারা আবার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ওপর নির্ভর করবে যে তারা কোন দিকে যাবে। কেউ অনার্স পড়বে বা কেউ অন্য কোনো লাইনে যাবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা ইতিমধ্যে জেনেছো উচ্চ মাধ্যমিকের ভূগোলের। আগেও আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের খানিকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক ভূগোলের যে দুটো ভাগ রিডিউস সিলেবাসে তোমরা দেখেছো, একটা ভাগে প্রাকৃতিক ভাগ ছিল, একটা আঞ্চলিক ভাগ ছিল। এবং তোমরা নাম্বার ডিভিশন আমি আগের ক্লাসেও বলেছিলাম যে 35 মার্কস 35 নম্বর প্রাকৃতিক যে পোর্শন সেখান থেকে, এবং আরও বাকি 35 নম্বর হচ্ছে অর্থনৈতিক ভূগোলের পোর্শন থেকে। তো ইতিমধ্যেই আমরা প্রাকৃতিক ভূগোল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের যে 35 নম্বর। মাথায় রাখবে যে সমস্ত স্টুডেন্ট যারা একটু মনে করছো যেন প্রিপারেশনটা একটু কম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অর্থনৈতিক ভূগোলের জায়গাটা তোমাদের অনেক বেশি করে প্রিপারেশান নিতে হবে। কারণ এই জায়গা থেকে অনেক সোজা প্রশ্ন হয়, এবং সোজা প্রশ্ন শুধু তাই নয়, এটা পড়তেও খুব ইন্টারেস্টিং এবং এখান থেকে অনেক নম্বরও পাওয়া যায়। আমি বলছি এখানে যে 35 নম্বর আছে, 35-এ 35 পাওয়া যাবে। একটু দেখে নেওয়া যাক যে এখানকার নাম্বার ডিভিশনটা কী আছে। অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এখানকার এগ্রিকালচার যে পোর্শনটা আছে, কৃষির পোর্শন আছে, এখান থেকে এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ, এই 3 ধরনের প্রশ্নই হয়। কৃষির যে পোর্শন, এই পোর্শন থেকে এমসিকিউ হচ্ছে আসবে 3 নম্বর, 3টে কোশ্চেন, 3x1। এই পোর্শন থেকে এসএকিউ আসবে হচ্ছে 2 নম্বরের, 2x1। এবং এখান থেকে ডেসক্রিপটিভ আসবে হচ্ছে 7x1, অর্থাৎ একটা প্রশ্ন আসবে এখান থেকে, বড় প্রশ্ন, যেটা ডেসক্রিপটিভ। আর তোমরা ইতিমধ্যে দুটো পরীক্ষা দিয়ে ফেলেছো, ফলে জানো যে এমসিকিউ এবং এসিকিউর খাতাটা আলাদা। সেই খাতায় তোমাদের 5 নম্বরের আনসার করতে হবে। 3টে এমসিকিউ শর্ট কোশ্চেন এবং একটা এসিকিউর কোশ্চেন এই কৃষির পোর্শনটা থেকে। নট অনলি কৃষি, এর সঙ্গে যুক্ত হয়ে যাবে কার্যাবলীও, যে বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে, হ্যাঁ, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এই যে অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক কার্যাবলী, এই সমস্ত যে কার্যাবলীগুলো আছে, এবং তার সঙ্গে কৃষি জুড়ে এখান থেকে মোট তাহলে কত নম্বর হচ্ছে? 12 নম্বর এখান থেকে আসবে। 12 নম্বর আসবে হচ্ছে এই প্রথম বিভাগটা থেকে। এরপরে তোমরা শিল্প পড়বে। শিল্প পড়েছো অলরেডি। শিল্প থেকে কি হবে দেখে নেওয়া যাক। শিল্প থেকে এমসিকিউ আসবে 3x1, অর্থাৎ 3টে এমসিকিউ থাকবে, তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। 3x1। এখান থেকে এসিকিউ কিন্তু মাত্র একটা আসবে, একটা শর্ট আনসার কোশ্চেন, 2 নম্বরের, 1 নম্বরের একটা কোশ্চেন আসবে। এবং
তার পাশাপাশি এখান থেকেও 7 নম্বরের কিন্তু একটা প্রশ্ন আসবে, অর্থাৎ এখান থেকে মোট আসবে 11 নম্বর। তাহলে 12 এবং 11 হয়ে গেল। বাকি যে 12 নম্বর সেটা আমাদের আসবে হচ্ছে জনবসতি এবং জনসংখ্যা ভূগোল থেকে। জনবসতি জনসংখ্যা এখানে কিভাবে আসবে? জনসংখ্যা জনবসতি থেকে এখানেও ঠিক তাই, 3টে এমসিকিউ, 2টো এসএকিউ এবং একটা বড় প্রশ্ন 7 নম্বরের। এই হচ্ছে 12, এই 12 মিলিয়ে মোট হচ্ছে 35। এই 35টা নম্বর তুমি কিন্তু পাবে, এই 35টা নম্বর তুমি পাবে হচ্ছে এই পোর্শন থেকে, টোটাল 35 নম্বর। এই 35-এ 35 তুমি কি করে পাবে? আজকে আমরা আসো সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিই এবং কিছু কোশ্চেনের সাজেশন বলবো না, কিছু সাজেস্টিভ কোশ্চেন বলতে পারি, অর্থাৎ যেগুলো ট্রেন্ড আছে। কীরকম ট্রেন্ড আমরা কি করে বুঝতে পারি? তুমি যদি প্রিভিয়াস ইয়ারগুলোর কোশ্চেনকে ফলো করো, দেখবে যে কোশ্চেনগুলো অনেকবার রিপিট হয়েছে। তুমি যদি বিভিন্ন টেস্ট পেপার সলভ করো, যে টেস্ট পেপারটা অলরেডি কিছুদিন আগে বেরিয়ে গেছে, অনেক টেস্ট পেপার বিভিন্ন প্রকাশনী সংস্থা তারা বার করেছে, সেই টেস্ট পেপারগুলো যদি তোমরা দেখো, তাহলে যে কোশ্চেনগুলো আমরা দেখব আজকে সেই বিশেষ বিশেষ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তার উত্তর লেখার ধরন, উত্তর লেখার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমি একটু এই কৃষির জায়গাটায় আসি, যে কৃষি থেকে কেমন কি প্রশ্ন হয় এবং তার শর্ট কোশ্চেনই বা কীরকম হবে, 3টে এমসিকিউই বা কীরকম হবে, এসএকিউই বা কীরকম হবে, ডেসক্রিপটিভই কীরকম হবে, সেই পোর্শনটায় আসি। হচ্ছে কৃষি। কৃষিতে তোমরা যদি দেখো কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। প্রথম কথা, কৃষির আগে যেটা কার্যাবলীগুলো আছে, প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, মাধ্যমিক অর্থনৈতিক কার্যাবলী, আরও যে কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলীগুলো তোমাদের একটু ভালো করে দেখতে হবে। তার মধ্যে সবচাইতে যে ইম্পর্টেন্ট যে কার্যাবলীগুলোর মধ্যে পড়বে, যে কোন কার্যাবলীর শ্রমিকদের আমরা কি নামে ডাকি, অর্থাৎ কারা লাল শ্রমিক, কারা নীল শ্রমিক, এইগুলো আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ কারা রেড কালার লেবার বা ব্লু, এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। পাশাপাশি একটা প্রশ্ন খুবই এবছরের জন্য ইম্পর্টেন্ট, যে কুইনারি বা অতিনব্য যে কার্যাবলী, এই কার্যাবলীর শ্রমিক কারা। জেনে রাখবে যে যারা এই অতিনব্য যে কার্যাবলী, অর্থাৎ যারা খুব উন্নত পেশার সঙ্গে যুক্ত, গবেষণা হতে পারে, সে পেশা কর্পোরেট সেক্টরের পেশা হতে পারে, যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন, যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন, এই ধরনের কার্যাবলীর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা কুইনারি পেশার সঙ্গে বলবো বা অতিনব্য পেশার সঙ্গে বলবো। কারণ আমরা অতীতে যে প্রফেশনগুলো শাশ্বত সময় ধরে চলে আসছে, সেগুলো হয় প্রাথমিক ক্ষেত্রের, অর্থাৎ কৃষিকাজ ব্যতীত যেগুলো আসছে সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, অর্থাৎ শিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা সরাসরি প্রাথমিক ক্ষেত্রের কার্যাবলী থেকে প্রাপ্ত দ্রব্যাদি যেগুলোকে আমরা সেকেন্ডারি ক্ষেত্রে ব্যবহার করি, সেই সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছে তারা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। সেবা ক্ষেত্রে আছে যারা সেবা প্রদান করে, নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, শিক্ষক হতে পারে। তো এইরকম করে করে আস্তে আস্তে এখন আমরা কুইনারিতে চলে এসেছি, অর্থাৎ অতি নব্য পেশা। কর্পোরেট সেক্টরের বড় অফিসার হতে পারে, তিনি গবেষক, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের এই কুইনারি প্রফেশনকে আমরা বলবো। অর্থাৎ এবছরের জন্য এই যে শর্ট কোয়েশ্চেন এসএকিউতে কিন্তু এই কুইনারি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কুইনারিটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। কুইনারিতে যারা যুক্ত আছে তাদের আরও, যদি কুইনারি না আসে, এইরকমভাবে আসে প্রশ্নটা, যে স্বর্ণালী শ্রমিক কারা। স্বর্ণালী শ্রমিক কিন্তু কুইনারি সেক্টরের যারা আছে তারাই স্বর্ণালী শ্রমিক, এইটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। অর্থাৎ এটা এসএকিউ যে প্রশ্ন এখান থেকে হবে, দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের জন্য কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি কৃষি থেকে কিন্তু আরও যে প্রশ্নগুলো খুবই ভালো করে আমাদের দেখতে হবে এসএকিউর জন্য, সেটা হচ্ছে শস্যাবর্তন কি, দেখতে হবে আমাদেরকে শস্য সমন্বয়, অর্থাৎ ক্রপ কম্বিনেশন, গাণিতিক পদ্ধতি যেখানে ব্যবহার হয়, যে কোন শস্য একটি নির্দিষ্ট অঞ্চলে কতটা স্থান জুড়ে আছে এবং সে কতটা ডমিনেটিং সেখানে, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ ক্রপ কম্বিনেশন পড়তে হবে। পাশাপাশি শস্যাবর্তন, অর্থাৎ তুমি যদি এই শস্যাবর্তন
বা শস্য সমন্বয় এই জায়গাটা যদি একটু ভালো করে পড়ো, তাহলে কিন্তু তুমি এখান থেকে আরও একটা এসএকিউ তুমি কমন পেয়ে যেতে পারো। এবার যে প্যাটার্নে কোয়েশ্চেন আসছে দেখা যাচ্ছে কিন্তু বেশ মানে খুব যদি বইটা খুব ভালোমতোভাবে না করে কোয়েশ্চেন এত ভেতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে যে একদম খুব থরলি পড়াটা ভীষণ দরকার। ইতিমধ্যেই তো আমরা বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়েছো, দেখলাম কোয়েশ্চেন কিন্তু বেশ মানে এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে যাতে করে কিন্তু খুব ভালো করে পড়া না থাকলে টেক্সট একেবারেই স্টুডেন্টরা কিন্তু ধরতে পারবে না। সুতরাং পড়াটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, খুঁটিয়ে পড়া। এবং স্যার যেভাবে বলছেন তোমরা অবশ্যই এরকম খুঁটিয়ে এবং একটা কোয়েশ্চেনে কত রকমের ধরন হতে পারে, কিভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, ওই জায়গাটাই আমরা ধরার চেষ্টা করছি আজকে যে কি ধরনের। কারণ বাংলার কোশ্চেনের অভিজ্ঞতা আমাদের ইংরেজি প্রশ্নের অভিজ্ঞতা থেকে আমরা বলার চেষ্টা করছি যে একেবারে ভিতরে ইন্টেরিয়ারে গিয়ে পড়তে হবে। কারণ সিলেবাসটা অনেক কম, রিডিউস সিলেবাস। যেহেতু সিলেবাসটা অনেক কমে গেছে, যেহেতু রিডিউস সিলেবাস হয়েছে, ফলে তোমরা এটা বুঝে রাখো যে ওই চ্যাপ্টারগুলো কমে গেছে, ফলে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের ইন্টেরিয়ার থেকেই প্রশ্ন আসবে। ফলে একটু এই যে সময়টা রয়েছে আমার মনে হয় যে একদম বইটা অন্ততপক্ষে কয়েকবার যদি রিডিংও পড়া যায় অবশ্যই, তাহলে সেক্ষেত্রে অনেকটা অ্যাচিভমেন্টের জায়গা চলে যাবে। যে এমসিকিউ, ধরো আমি যদি বলি এমসিকিউ যে কোশ্চেনগুলো তোমাদেরকে আমি ডিভিশন করেই বললাম, এই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু তোমরা যদি বই ভালো করে না পড়ো, যদি বইটাকে থরলি, যার কাছে যে বই আছে হ্যাঁ সে বইটাও যদি থরলি ভালো করে না পড়ো, এমসিকিউ কিন্তু পারা যাবে না। এবার আমি এসএকিউর কথা বললাম, এমসিকিউর কথা বললাম, কৃষি থেকে এবার এই যে 7 নম্বরের যে প্রশ্নটা আসবে, যে বড় প্রশ্নটা, এটা কি কোন প্রশ্ন আসবে বা কি ধরনের প্রশ্ন আসবে। এই 7 নম্বরের প্রশ্নে আমরা অনেক সময় লক্ষ্য করি 2+5 অথবা কখনো কখনো 3+4। এই 2+5-এর জন্য আমরা কোন কোশ্চেনগুলো পড়বো বা 3+4-এর জন্যই বা কোন কোশ্চেন পড়বো। দেখে নাও যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, কৃষিতে একটা গুরুত্বপূর্ণ কৃষি নিবিড় কৃষি, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে এই নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কেন কম হয়। দেখো, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি তারাই করেন যারা একেবারে জীবিকা সত্তাভিত্তিক কৃষি মানে জীবন ধারণের জন্য কৃষি, যে উৎপাদন তিনি তার জমিতে করছেন সেই উৎপাদিত ফসল নিয়েই, সেই উৎপাদিত পণ্য তিনি তার জীবিকা নির্বাহের কাজে লাগাচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত যে এশিয়ার যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল, এই অঞ্চলে এই নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিটা আমরা বেশি দেখতে পাই। এবং এখানে মাথাপিছু উৎপাদন কম হওয়ার একটা অন্যতম কারণ জমির আয়তন অনেক কম। জমির আয়তন কম, কিন্তু এই জমির ছোট্ট জমির ওপর নির্ভরশীলতা অনেক বেশি। ধরা যাক যে কারো কাছে 1 বিঘা জমি আছে এবং সেই 1 বিঘা জমির ওপর নির্ভরশীল হচ্ছে 10 জন। অর্থাৎ ওই 1 বিঘা জমি থেকে যে ফসল পাবো সেটার মাথাপিছু উৎপাদনের ক্ষেত্রে সেটা 10 ভাগে ভাগ হয়ে গেল। অর্থাৎ এই যে জায়গাগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। এখানে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে যে কৃষিকাজের যে ব্যবস্থা, সেখানে অনেকাংশেই আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয় না, মান্ধাত্তার আমলের পদ্ধতি এই কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এবং শুধু তাই নয়, মান্ধাত্তার আমলের কৃষিকাজের পদ্ধতি তো একটা অবশ্যই কারণ, এছাড়া উন্নত ফলনশীল বীজ ব্যবহার হচ্ছে না, ফলে এক্ষেত্রে কিন্তু জমির আয়তন কম এবং উৎপাদনও অনেক ক্ষেত্রে কম। যে উৎপাদন আমরা আশা করি সেই উৎপাদন কিন্তু আমরা ওই জমি থেকে পাই না, কারণ জমির আয়তন কম, উন্নত ব্যবস্থা নেই, উন্নত যন্ত্রপাতি নেই, আধুনিক সার নেই, আধুনিক বীজ নেই। কেবলমাত্র জীবন ধারণ করবার জন্যই এই কৃষিকাজ কিন্তু আমরা করছি। এই একটা প্রশ্ন এখান থেকে খুব ইম্পর্টেন্ট। আরও একটা যে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষি। এই আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষির যে পার্থক্য, আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষি এর পার্থক্য ভালো করে তোমরা পড়ো। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, দেখবে এই কোশ্চেনটা কিন্তু তোমরা অনেকবার রিপিটেশন পাবে। তোমরা যদি এই যে এখন অনেকটা দিন তোমরা হাতে সময় পেয়েছো, এখন যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো টেস্ট পেপারে উল্টে পাল্টে দেখো, তাহলে দেখবে এই কোশ্চেনটা অনেকবার কমন। তাহলে দেখবে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রশ্নটা অনেকবার এসছে। অর্থাৎ এই রকম যদি সাজেস্টিভ ওয়েতে
সম্পূর্ণ সাজেশন না করে যদি এইরকমভাবে আমরা একটু একটু করে পড়ি তাহলে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন কমন পাবো। এবারে এই যে আমরা যেরকম মানে ছোটবেলার ক্ষেত্রে যেরকম প্রত্যেক ইয়ারের কোয়েশ্চেন অল্টারনেটিভ, ধরুন আমার 2006 অবশ্যই, 2008 2006 এর পর 7 এবং 8 8 এর কিন্তু 2006 এর একটা চান্সেস থাকে, এক Chances বছর থাকে, অবশ্যই, গত বছর এটা না হয় তার আগের বছর। হ্যাঁ। আমাদের ছোটবেলায় আমরা এইভাবে করেছি। একেবারেই তাই, রিপিটেশনের জায়গাটা খুব একটা থাকে না। তবে এখন আমরা এখনকার যে কোশ্চেনগুলো যদি নজর করলে দেখব যে ধরুন যে কোশ্চেনটা 7 নম্বরে যে টপিকটা দিয়ে ধরুন কোশ্চেন এসছে 2019-এ, হয়তো সেই কোশ্চেনটা এবার 7-এ এলো না, কিন্তু এই একই কোশ্চেন ধরুন 3-তে চলে এলো। আচ্ছা, মানে মানে এইরকম একটা চান্সেস থাকে যে হয়তো ওরকম লং কোশ্চেন এলো না। ধরা যাক এই যে কোশ্চেনটার কথা আমি আজকে বলবো যে শ্বেত বিপ্লব কি। তোমরা সবুজ বিপ্লবের কথা সবাই পড়ছো, সবুজ বিপ্লবের কথা আমরা সবাই জানছি, কৃষিতে উন্নয়ন, হ্যাঁ কৃষিতে ব্যাপক ডেভেলপমেন্ট হয়ে গেল, কিন্তু এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব কি? শ্বেত বিপ্লব হচ্ছে হোয়াইট রেভলিউশন, যেটা আমরা 70-এর দশকে অপারেশন যে ফ্লাড কর্মসূচি, তোমরা জানো যে 70-এর দশকে একটা বিরাট বন্যার পরিস্থিতি, ফ্লাড কন্ডিশন ক্রিয়েট হলো। তো তারপর যে অপারেশন ফ্লাড কন্ডিশন যেটা, অর্থাৎ এটার মোকাবিলা করার জন্য শ্বেত বিপ্লবের ধারণাটা এলো। শ্বেত বিপ্লব কি? শ্বেত বিপ্লব হচ্ছে গরু, মহিষ, এই জাতীয় যারা আমাদেরকে যে সমস্ত পশুরা তাদের দুগ্ধ আমরা পান করি, এবং শুধু তাই নয় যে তাদের যে দুগ্ধ দিয়ে বিভিন্ন রকমের খাদ্য, যেমন ধরা যাক যে আমরা দুধ তো এমনিই পান করছি, তার পাশাপাশি সেখান থেকে ছানা তৈরি হচ্ছে, সেখান থেকে মিষ্টি তৈরি হচ্ছে, এবং বিভিন্ন রকমের কার্যাবলী হচ্ছে। অর্থাৎ এই গরু, মহিষ, এদের যে দুগ্ধজাত দ্রব্য বা এদের এই দুগ্ধজাত যে সমস্ত পণ্যগুলো, সেগুলোর একটা ব্যাপক রেভলিউশন, অর্থাৎ সেটাকে কি করে আধুনিকীকরণ করা যায়, সেটাকে কি করে উন্নতি সাধন করা যায় যাতে দ্রুত পচে না যায়। আমরা জানি এগুলো পচনশীল, যাতে দ্রুত পচে না যায় তার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ এবং মানুষকে উৎসাহিত করা যে তোমরা গরু, মহিষ প্রতিপালন করো এবং এই শিল্পের সঙ্গে যুক্ত হও, এই কাজের সঙ্গে যুক্ত হও। অর্থাৎ এই শ্বেত বিপ্লব কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার পাশাপাশি আরও একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, আমরা দেখব শ্বেত বিপ্লবের পর নীল বিপ্লব। আমরা সবুজ বিপ্লব সবাই জানি, সবুজ বিপ্লব সবাই পড়ে যাচ্ছি, সবাই পড়ছি, কিন্তু নীল বিপ্লব। নীল বিপ্লব কি? নীল বিপ্লব হচ্ছে তোমার এক্ষেত্রে মৎস্য চাষের কথা চলে আসবে। যে যদি আমরা মৎস্য উৎপাদনকে বৃদ্ধি করবার জন্য, যে মৎস্য উৎপাদন যা হয়, মৎস্যের চাহিদা বাড়ছে, তার পাশাপাশি চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা মৎস্য সংগ্রহ, মৎস্য চাষ বৃদ্ধি করি, এই যে তার যে পরিকল্পনা, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছোট মাছকে আমরা ধরছি, ফলে উৎপাদন কমছে। ছোট মাছকে না ধরে পরিণত মাছকে ধরা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা উৎপাদন বৃদ্ধি, মাছ চাষের উৎপাদন বৃদ্ধি, এই যে পরিকল্পনাগুলো, এগুলো আমরা নীল বিপ্লবে করে থাকি। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এখানে ওই 2+ হচ্ছে 5-এর ক্ষেত্রে 2A ইম্পর্টেন্ট, অথবা 3+4-এর ক্ষেত্রে 3-র জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবার এখানে যে 5-এর যে আরেকটা কোশ্চেন, এখানে আমরা দেখব যে একটা কোশ্চেন খুব রিপিটেশন হয়েছে, সেটা হচ্ছে আমাদের সবুজ বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। সবুজ বিপ্লবের সুফল। সবুজ বিপ্লবের সুফল, আমরা সবুজ বিপ্লবের সুফল নিয়ে যদি আলোচনা করতে চাই, যে 1960-61 সালে, প্রথমেই জেনে রাখা দরকার 1960-1961 সাল, এই সময়ে যা কৃষিজাত দ্রব্য যা উৎপাদন হয়েছে, সবুজ বিপ্লবের ফলে, সবুজ বিপ্লবের এফেক্টে কিন্তু 2017-2018 সালে তার চাইতে 3.5 গুণ বেশি হচ্ছে আমরা উৎপাদিত কৃষিজাত পণ্য পেয়েছি। সবুজ বিপ্লবের সুফলগুলো কি? সবুজ বিপ্লবের ফলে তোমরা জানো যে কৃষির একটা আধুনিকীকরণ হয়েছে, কৃষিতে উন্নত বীজ ব্যবহার হয়েছে, শুধু তাই নয়, কৃষি ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতির ব্যবহার হয়েছে, এবং যে কৃষি এতদিনও পর্যন্ত ছিল শুধুমাত্র কৃষিজাত পণ্যকে বাজারজাত করব, বাজারে বিক্রি করব, সেখান থেকে গিয়ে নিজের জীবন জীবিকা প্রতিপালন করব,
সবুজ বিপ্লবের ফলে কিন্তু ভারতবর্ষের অধিকাংশ ক্ষেত্রে এই সবুজ বিপ্লবের এটা একটা সুফল যে কৃষির বাণিজ্যিকীকরণ, অর্থাৎ বাণিজ্যিক ভিত্তিতে যে কৃষিকাজ করা সম্ভব, এক্সপোর্ট, তার একটা বিরাট সুযোগ বেড়ে গেছে। অর্থাৎ কৃষি থেকে যে ব্যাপক মুনাফা লাভ করা যায় সেটা কিন্তু সবুজ বিপ্লবের একটা সুফল আমরা বলতে পারি। এই প্রশ্নগুলো আমরা ভালো করে দেখব। তার পাশাপাশি ভারতবর্ষের ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ডাল চাষের সমস্যা। এই যে 3+4 জন্য ডাল চাষের সমস্যা থেকে শুরু করে তোমরা শ্রীলঙ্কার চা চাষের উন্নতির কারণ, শ্রীলঙ্কার নারকেল চাষের উন্নতির কারণ, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে। শ্রীলঙ্কার যে নারকেল চাষ, কেন সেখানে নারকেল চাষ উন্নত? কারণ তোমরা জানো নারকেল চাষ হওয়ার জন্য আমরা জানি যে কি দরকার, একটু নোনা জলবায়ু দরকার। সেটা আমরা সহজেই পাচ্ছি শ্রীলঙ্কায়, কারণ শ্রীলঙ্কার চারিদিকটা সমুদ্র বেষ্টিত এরিয়া। নারকেলের চাষের উন্নতির জন্য প্রয়োজন কি? প্রয়োজন নারকেলের উন্নতির জন্য প্রয়োজন হচ্ছে সেখানকার একটা নোনা মাটি, সেটা আমরা শ্রীলঙ্কায় পাচ্ছি, নোনা জলবায়ু পাচ্ছি। অর্থাৎ নারকেল চাষের যে প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক অবস্থা সেগুলো কিন্তু শ্রীলঙ্কায় আছে। এই প্রশ্নগুলো তোমরা 3A+5 জন্য এই ব্যাপারগুলো প্রিপারেশান করো। টার্ক ফার্মিং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রশ্নগুলো বলছি। হ্যাঁ, টার্ক ফার্মিং ইউএসএতে প্রথম এই পদ্ধতিটা আমরা লক্ষ্য করি। কি পদ্ধতি এটা? যে দ্রুত পচনশীল যে সবজি, ফুল, এই ব্যাপারগুলোকে তারা খুব সহজে উৎপাদন কেন্দ্র থেকে, যেখানে উৎপাদন হয় সেখান থেকে খুব সহজে বাজারজাত যদি করা না যায় তাহলে সেই দ্রব্যগুলো পচে যাবে, কারণ এটা দ্রুত পচনশীল। ফলে খুব দ্রুততার সঙ্গে ট্রাকে করে সেটাকে উৎপাদন কেন্দ্র থেকে বাজারে নিয়ে আসতে হবে। এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা প্রথম ইউএসএতে এলো টার্ক ফার্মিং নামে, এবং তারপর এটা সারা বিশ্বে ছড়ালো। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এখন এই টার্ক ফার্মিং খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। শুধু তাই নয়, তুমি যদি আমাদের পশ্চিমবাংলার দিকে তাকাও, আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রেও কিন্তু তাই। কলকাতা শহরে যে ফুল তোমরা দেখছো, যে প্রতিদিনের টাটকা শাক সবজি আসছে, সেটা কি কলকাতায় আসছে? কলকাতায় উৎপাদন হয় না? কলকাতায় উৎপাদন হয় না। কোথায় হয়? কোনো গ্রামে হয়, সেখান থেকে খুব দ্রুততার সঙ্গে ট্রাকে করে কলকাতায় নিয়ে আসা হয়। এটাই হচ্ছে টার্ক ফার্মিং। তো এই যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। তোমরা ধানের কথা জানো, পাটের কথা জানো, তোমাদেরকে এবার জানতে হবে মিলেট কি। শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট মিলেট কি, এবং 2 নম্বরেও এই প্রশ্নটা আসতে পারে মিলেট কি। মিলেট কি? একটা অতি নিকৃষ্ট মানের খাদ্যশস্য হচ্ছে মিলেট। তো এই রকমভাবে একটু সরাসরি যে প্রশ্নগুলো তোমরা সবসময় চর্চা করো, তার বাইরে এই প্রশ্নগুলোকে চর্চা করতে হবে, কারণ আমরা দেখছি যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নের প্রবণতা বাড়ছে এবং ভিতর থেকে, ইন্টেরিয়র থেকে প্রশ্ন আসছে, যেহেতু চ্যাপ্টার অনেক কমে গেছে। তাহলে এই পোর্শন থেকে তোমরা যদি এই প্রশ্নগুলোকে মোটামুটি একটু রেডি করো, তাহলে দেখবে অনেক ক্ষেত্রে তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পাবে। আরও একটা কথা এখানে খুব বলা দরকার, সেটা হচ্ছে এই কৃষির পাশাপাশি শিল্পের ক্ষেত্রে যে খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা, শিল্পের ক্ষেত্রে তোমরা জানো যে একটা 7 নম্বরের বড় প্রশ্ন থাকবে, তার পাশাপাশি 1 নম্বরের একটা এসিকিউ থাকবে এবং 3 নম্বরের থাকবে এমসিকিউ। শিল্পের ক্ষেত্রেও কিন্তু যে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে তোমার ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। একটা একটু থামাবো, একটু ফোন করেছেন, টেলিফোন করেছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছো? চিরঞ্জিত দে বলছিলাম। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলতে হবে। আমার নাম চিরঞ্জিত দে। চিরঞ্জিত দে। একটু সাউন্ডটা জোরে, শোনা যাচ্ছে না। চিরঞ্জিত দে বলছি। হ্যাঁ হ্যাঁ বলো, কি কি জানতে চাইছো? সবুজ বিপ্লবের একটা বৈশিষ্ট্য যদি স্যার বোঝান। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই সবুজ নিশ্চয়ই বিপ্লবের বৈশিষ্ট্য, ঠিক আছে, সঙ্গে সঙ্গে থাকো, আমি সবুজ বিপ্লবের বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য, সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য হচ্ছে এই সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য, ফিচার্স, এইগুলোই আমরা অনেকটা সুফলের সঙ্গে রিলেটেড। সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য কি? সবুজ বিপ্লবের ফলে আমরা দেখেছি যে সবুজ বিপ্লবে যে ব্যবহৃত যে বীজ, সেই বীজের আধুনিকীকরণ ঘটেছে। অর্থাৎ যে বীজে ব্যবহার হতো, সবুজ বিপ্লব কিন্তু সেই বীজে ব্যবহার
সেই যে বীজে আগে কাজকর্ম হতো তার চাইতে ব্ল্যাক কালারটা একটু নিয়ে নিন। ব্ল্যাক এর ওপরে আছে, আপনি বলতে থাকুন, আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমি করে সবুজ বিপ্লবের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে বীজের ব্যবহার আধুনিক হয়েছে। সবুজ বিপ্লবের ক্ষেত্রে আমরা দেখেছি সার প্রয়োগের ক্ষেত্রে আধুনিকতা আমরা লক্ষ্য করেছি। সবুজ বিপ্লবের ক্ষেত্রে আমরা আধুনিক বীজ দেখেছি। সবুজ বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেচ ব্যবস্থার আধুনিকীকরণ, উন্নত সেচ ব্যবস্থা, ইরিগেশন সিস্টেম মানে অনেকটা আধুনিক হয়েছে সবুজ বিপ্লবে, যেটা আগেও পর্যন্ত ছিল যে এতটা আধুনিক সেচ ব্যবস্থাকে আমরা ব্যবহার করতাম না, প্রকৃতির ওপর অনেকাংশে নির্ভর করতাম। এখন সবুজ বিপ্লবে এটা একটা ইম্পর্ট্যান্ট ফিচার্স যে এখানে সেচ ব্যবস্থার একটা হচ্ছে ডেভেলপমেন্ট হয়ে গেল। সবুজ বিপ্লবের আরও একটা অন্যতম বৈশিষ্ট্য যে আমাদের কৃষিজাত পণ্য, সেই কৃষিজাত পণ্যকে বাজারজাত করা, এতদিন পর্যন্ত সেটা ছিল ইন্টেন্সিভ, সবুজ বিপ্লবের পরে সেটা এক্সটেন্সিভ হলো, অর্থাৎ এটা বাণিজ্যিক যে মুনাফা লাভ বা বাণিজ্যিকতার যে বিষয়টা সেটা এখানে এলো, অর্থাৎ বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার ব্যাপারটা এখানে এলো। অর্থাৎ এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য। সবুজ বিপ্লবের ফলে আমরা দেখলাম যে জমিতে যে রোটেশন, সেই রোটেশনের ব্যাপারটা এলো, অর্থাৎ জমির উর্বরতা যাতে নষ্ট না হয়ে যায় সেই ব্যাপারটাও কিন্তু সবুজ বিপ্লবে সেই ব্যাপারটাও মাথায় রাখা হলো। অর্থাৎ এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি সবুজ বিপ্লবের ক্ষেত্রে। তবে সবুজ বিপ্লবের ক্ষেত্রে বৈশিষ্ট্যর পাশাপাশি তোমরা কিন্তু সবুজ বিপ্লবের সুফলটা খুব ভালো করে পড়বে, যেটা আমরা অনেকবার যে কোশ্চেনটা আমরা রিপিটেশন দেখতে পেয়েছি সবুজ বিপ্লবের হচ্ছে সুফলটা। এবার শিল্পে ফিরে যাই, যে কথাটা আমি বলছিলাম। শিল্পের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার শিল্পের পাশাপাশি তোমরা অনেক কার্পাস, বস্ত্রবয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, সেগুলো তো তোমরা খুব ভালো করে পড়ছই। তার পাশাপাশি আমি বলবো তোমরা আবার একটু আরও ভালো করে পড়ো, সেটা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। কৃষি রিলেটেড সবকিছু বিষয় এই বছরের জন্য বেশ ইম্পর্টেন্ট, কারণ আমরা তো সম্প্রতি কৃষি বিল, কৃষকদের বিদ্রোহ ইত্যাদি নিয়ে তো আমরা দেখলাম একটা ইস্যু রয়েছে। একটা সেই দিক থেকে অ্যাসপেক্ট থেকে দেখতে গেলে ভারতবর্ষে কৃষির একটা এখন একটা মোড় ঘুরছে বলা যেতে পারে। 1960-61 সালে একবার সবুজ বিপ্লবের পরে ভারতবর্ষের কৃষি একটা অন্যদিকে টার্ন নিয়েছিল। এখন আবার খুব ক্রুশাল পিরিয়ড চললো গত একটা বছর ধরে কৃষিতে, যাই হোক সেটা অন্য কথা। হ্যাঁ, তো এই অ্যাসপেক্টে দেখতে গেলে এই বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট, সমাজনীতির ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট কথা এটা। আচ্ছা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ভারতবর্ষে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশ, যেটা ধীরে ধীরে লেস ডেভেলপ থেকে ধীরে ধীরে ডেভেলপিং অর্থাৎ উন্নয়নশীল দেশ, সেই উন্নয়নশীল দেশে আজকাল এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আমরা ব্যাপক উন্নতি দেখতে পাচ্ছি বা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কীরকম ব্যাপার? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কি? অর্থাৎ যে পচনশীল খাদ্য হতে পারে বা একটা অন্য কোনো খাবার হতে পারে, যে খাবারটাকে আমরা প্রসেসিংয়ের মাধ্যমে অনেক দিন ধরে সেটাকে ব্যবহার করতে পারবো, যেটা পচে যাবে না। আবার আমি ঘরে বসেই আজকালকার দিনে আমরা বিভিন্ন শপিং মল গেলেই দেখতে পারি যে আমরা যে বাজার থেকে যে মাছ কিনতাম, আজকাল মাছটা প্যাকেজ করা থাকে। আবার আমরা যে পকোড়া খেই বা কোনো একটা খাবার খাচ্ছি, সেটা আজকাল শপিং মলে গেলে সব কিছু করাই থাকে, তোমাকে শুধু বাড়িতে এসে গরম করে নিতে হবে। অর্থাৎ এইটাই হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ। একটা খাদ্যকে প্রসেসিং করে রেডি করে রাখা হয়েছে, তুমি শুধু বাড়িতে আনবে, সিলটা খুলবে, প্যাকেট খুলে জাস্ট সেটাকে একটু গরম করে নেবে, গরম করে নিয়ে খেয়ে নেবে। অর্থাৎ তোমাকে রান্নাও করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। এই ব্যাপারগুলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে পড়বে। এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কিন্তু ভারতবর্ষে প্রত্যক্ষ বিনিয়োগ 100% প্রত্যক্ষ বিনিয়োগ ভারতবর্ষে কিন্তু বেড়েছে, আমরা দেখেছি। এবং এখানে আমরা দেখেছি যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতবর্ষ কেন সম্ভাবনাময়? ভারতবর্ষের সরকার এই শিল্পের ক্ষেত্রে কর ছাড় দিয়েছে। আমরা লক্ষ্য করছি যে এই শিল্পে প্রতি বছর 9%-এরও বেশি করে এই শিল্পের যে মুনাফা
প্রতি বছর প্রায় 9%-এরও বেশি করে বাড়ছে। অর্থাৎ এই শিল্প এখন সবচাইতে গ্রোথ করছে, সবচাইতে ডেভেলপড করছে এই শিল্প। আসলে এখন ভারতবর্ষের যারা মানুষ, তাদের লাইফস্টাইল বদলাচ্ছে, তাদের হাতে সময় কমছে, তারা সব কিছু রেডিমেড পেতে চাইছে। অর্থাৎ বাজারে যাব, রেডিমেড কিনে আনবো। বাজারে গিয়ে ওই যে ধরো তুমি কোনো জায়গায় একটা মাছ কিনতে গেছো, সেই মাছ তুমি কাটছো, কেটে ছাড়িয়ে আনছো, এই যে টাইমটা লাগছে, আজকালকার মানুষ সে টাইম দিতে চাইছে না। তারা বাজারে যাবে, তাদের রেডিমেড মাছ কাটাই থাকবে, প্যাকেট করা থাকবে, বাড়িতে আনবে, শুধু রান্না করে নেবে। এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানেই কিন্তু ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এর মাধ্যমেই ডেভেলপ করছে। ভারতবর্ষে আজকে 30টারও বেশি ফুড পার্ক হয়ে গেছে, যেখানে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হচ্ছে বিকাশ লাভ করছে। এবং ভারতবর্ষের আমরা দেখতে পাচ্ছি প্রায় 75টির বেশি কোল্ড স্টোরেজ, অর্থাৎ যেখানে এই খাদ্যগুলোকে মজুত করে রাখা হবে, যেখানে খাদ্যগুলোকে প্রসেসিং করা হবে যাতে পচে না যায়। অর্থাৎ এটা একটা নতুন ধরনের শিল্প, যে শিল্প কিন্তু ভারতবর্ষে আমরা দেখেছি এই যে গত দশক যেটা গেল আমাদের, অর্থাৎ 2010 থেকে 2020, এই যে সময়টা, এই সময়ের মধ্যেই কিন্তু এই শিল্প ভারতবর্ষে বিকাশ লাভ করেছে, ভারতবর্ষে বিকশিত হয়েছে। এবং এই শিল্পের একটা বিরাট সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এই শিল্পের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, যে শ্রমিকরা, তাদের শ্রমিকের সংখ্যা বাড়ছে। আজকালকার দিনে তো আমরা দেখি যে আমাদের চোখের সামনেই আমরা দেখতে পাই বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা, সেখানে তাদের বিভিন্ন অনেক শ্রমিকের সংখ্যা বেড়েছে। অর্থাৎ এটা একটা এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও একটা সুযোগের জায়গা তৈরি করেছে। পাশাপাশি মানুষের হাতে সময় কমেছে, আগেই বললাম, মানুষ আধুনিক হয়েছে, মানুষ সব কিছু এখন রেডিমেড পেতে চায়। ফলে এই শিল্পের একটা ব্যাপক বাজার আমরা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করছি। তাহলে এই প্রশ্নটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এই কোশ্চেনটা 5 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা 3+4 কোশ্চেনের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা নজর করে পড়ব। তার পাশাপাশি আমরা ভারতবর্ষে যে চিরশাশ্বত যে শিল্পগুলো, হ্যাঁ, মানে আমাদের সেই ব্রিটিশ পিরিয়ড থেকে ভারতবর্ষে যে শিল্পগুলো চলে আসছে, সেই শিল্পগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি যে পাট শিল্প। বর্তমানে কিন্তু এই আধুনিক সভ্যতা যত এগোচ্ছে, আধুনিক হচ্ছে, তত পাট শিল্পের ব্যবহার আমরা কিন্তু অনেকাংশে কমে যেতে দেখছি। আগে আমরা কি দেখতাম? বাজারে গেলে পাটের থলি, তুমি মার্কেটিংয়ে যাচ্ছ, সেখানে তুমি জামা কাপড় কিনছো, তোমাকে পাটের থলিতেই হচ্ছে, চটের ব্যাগেই হচ্ছে তোমাকে দিচ্ছে। তুমি চাল আনছো, চালের ক্ষেত্রেও সেই পাটের ব্যাগ। তুমি আলু আনছো বাজার থেকে কিনে, আলুর বস্তাটাও সেই পাটজাত দ্রব্যের। অর্থাৎ গোটা যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থায় পাট শিল্পের একটা বিরাট ভূমিকা ছিল। কিন্তু যত সময় আধুনিকীকরণ হচ্ছে, আমরা আজকাল বাড়িতে চালের বস্তাটাকেও দেখছি প্লাস্টিকের, আলুর সেটাও পলিথিনের। তারপর তুমি যেখানে শপিং মলে শপিং করতে যাচ্ছ, সেখানেও তোমাকে একটা প্লাস্টিকের ব্যাগ ধরিয়ে দিচ্ছে। অর্থাৎ এই পাট শিল্পের যে দ্রব্য, পাটজাত দ্রব্য, সেটা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। এখানেই আমাদের ইম্পর্টেন্ট এটা, যে ভারতবর্ষের পাট শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। কি ভারতবর্ষের পাট শিল্পের সমস্যা? আমরা ভারতবর্ষের পাট শিল্পের যদি সমস্যাগুলো দেখি, প্রথমেই বলতে হবে কাঁচামালের সমস্যার কথা। ভারতবর্ষে পাট শিল্পের কিন্তু দেশ বিভাজনের পর থেকেই ধীরে ধীরে এই পাট শিল্পের পাট শিল্পের যে কাঁচামাল, পাট তন্তু, তার উৎপাদন কিন্তু কমেছে। অর্থাৎ এই একটা বিরাট সমস্যার কিন্তু আমরা মুখোমুখি হয়েছি। তার পাশাপাশি যেটা হচ্ছে বিকল্প দ্রব্যের প্রচলন বৃদ্ধি। বিকল্প দ্রব্যের প্রচলন অর্থাৎ এই যে বলছিলাম, পাটজাত দ্রব্যের পাশাপাশি প্লাস্টিকের ইউজ বেড়েছে, পলিথিনের ইউজ বেড়েছে। এই যে নতুন নতুন যেটা পাটের সাবস্টিটিউট, সেই দ্রব্যগুলোর কিন্তু বিকল্প দ্রব্যের ব্যবহার এত বেড়েছে, যে কারণে এই পাট শিল্প একটা মারাত্মক লসের মধ্যে দিয়ে গেছে। এবং তার পাট শিল্পের যদি আমরা গ্রাফ করি, আমরা যদি পাট শিল্পের গ্রাফের দিকে তাকাই, একটা গ্রাফের দিকে তাকাই, আগে পাট শিল্পের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী, অর্থাৎ পাট শিল্পের থেকে মুনাফাও ভালো আসতো। কিন্তু বর্তমান সময়ে যদি নজর করি, দেখব
পাট শিল্পের গ্রাফ কিন্তু নিম্নমুখী, অর্থাৎ ক্রমশ এই শিল্প লসে রান করছে এবং ধীরে ধীরে এই শিল্প নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছে। এইটা একটা বললাম যে কাঁচামাল বিকল্প দ্রব্য। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা। ভারতবর্ষের পাশাপাশি অনেকগুলো দেশই আন্তর্জাতিক বাজারে এই পাটজাত দ্রব্যের ব্যবসা করছে। ফলে ভারতের কিন্তু এক্ষেত্রে ভারত আন্তর্জাতিক বাজারে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে এবং এটাও একটা ভারতের বিরাট সমস্যা। পাশাপাশি আরেকটা বার্নিং ইস্যু হচ্ছে যন্ত্রপাতি। দেখবে পাট শিল্পের জন্য যে যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেই যন্ত্রপাতি অধিকাংশই মানধাত্তার আমলের যন্ত্রপাতি, অর্থাৎ অনেক পুরনো দিনের যন্ত্রপাতি। সেই যন্ত্রপাতি দিয়েই কাজ হচ্ছে। কিন্তু দুনিয়া গিয়েছে, সভ্যতার অগ্রগতি হয়েছে, মানুষ একটু আধুনিকতার মানুষের ছোঁয়া লেগেছে, ফলে মানুষ আধুনিক পণ্যকেই বেশি পছন্দ করছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যন্ত্রপাতি কিন্তু পুরনো যন্ত্রপাতি। ফলে ভারতে এই যন্ত্রপাতির সমস্যা পাট শিল্পের অন্যতম একটি প্রধান সমস্যা হিসেবে আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি আরও যেগুলো আমাদের আছে যে এখানে অর্থনৈতিক বিনিয়োগ, একটা যে অর্থনৈতিক বিনিয়োগের যে সমস্যা, এটা তো একটা বিরাট সমস্যা। এখানে আজকাল কেউ বিনিয়োগ করছেন না, অন্যান্য বিভিন্ন শিল্পের সেক্টরে বিনিয়োগ করছেন, এখানে বিনিয়োগ অনেক কমে গেছে। এইগুলো কিন্তু পাট শিল্পের বার্নিং প্রবলেম ভারতবর্ষের ক্ষেত্রে। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু তোমরা এই যে 7 যে প্রশ্নটা কথা বলছিলাম, যেটা বড় কোশ্চেন আসে ডেসক্রিপটিভ, সেই 7 জন্য খুব ইম্পর্টেন্ট। আবার 2+5 জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ব্যাপারগুলো আমাদের একটু নজর করে পড়তে হবে। পাট শিল্প হয়ে গেল। এরপরে যে শিল্পের আমরা কথা বলবো যে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলো কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। জাপানে এই শিল্প কেন উন্নতি করছে? কিছু প্রাকৃতিক কারণ আছে। কারণ আমরা জানি যে জাপানে লৌহ ইস্পাত খনিজ সেখান থেকে খুব ভালো পাওয়া যায়, ফলে সেটা সেখানে কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। কাঁচামাল সহজে পাওয়া যাচ্ছে জাপানে। তার পাশাপাশি জাপানের উন্নত বন্দর আছে, সেখানে খুব সহজে মালটাকে এক্সপোর্ট করা যায়। অর্থাৎ এই যে কারণগুলো, সেখানে আর্থিক বিনিয়োগ অনেক বেশি করা হয়। ফলে এই কারণগুলো কিন্তু উন্নত প্রযুক্তি আছে, জাপান টেকনোলজিক্যালি অনেক ডেভেলপমেন্ট, জাপানে উন্নত শ্রমিক পাওয়া যায় যারা এই জাপানের লৌহ ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত, এবং সেই উন্নত শ্রমিক, উন্নত মেধার শ্রমিক, তারা এই শিল্পের অগ্রগতির একটা অন্যতম কারণ হিসাবে কিন্তু আমরা বলতে পারি। এই যে প্রশ্নগুলো, অর্থাৎ জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, পাশাপাশি ভারতবর্ষে কাগজ শিল্পের সম্ভাবনা কী, তুমি 2 নম্বরের জন্য এই যে 5+2 যে প্রশ্ন আসে, সেখানে কিন্তু এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাও যে ভারতবর্ষের কাগজ শিল্পের সম্ভাবনা। ভারতবর্ষের কাগজ শিল্পের সম্ভাবনা, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে এই অংশগুলো থেকে, অর্থাৎ শিল্প থেকে এই কোশ্চেনগুলো তৈরি করো। তার পাশাপাশি পূর্ব এবং মধ্য ভারতে হচ্ছে ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, পূর্ব এবং মধ্য ভারতে কেন ইস্পাত শিল্প কেন্দ্রীভূত হলো, তার কারণ ওই যে ছোটনাগপুর মালভূমি আছে, সেখান থেকে খনিজ সম্পদ আমরা সহজে পাই। আমরা একটা লৌহ ইস্পাত শিল্পের জন্য যে বিদ্যুৎ প্রয়োজন, সেই বিদ্যুৎ আমরা সহজে যে পাবো, অর্থাৎ কয়লা লাগবে, সেটা আমরা সহজে রানীগঞ্জ, আসানসোল, এই যে বেলটা, পূর্ব ভারতের এই বেলটা থেকে, পূর্ব মধ্য ভারতের এই বেলটা থেকে সহজে পাই। অর্থাৎ এখানে কেন কেন্দ্রীভূত হলো? খনিজ পদার্থ বা কাঁচামাল সহজে পাচ্ছি, এখানে বিদ্যুতের যোগান আছে, এখানে বন্দরগুলো আছে যেখান থেকে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো, এখানে শ্রমিক আছে। ফলে এই প্রশ্নগুলো আমরা খুব ভালো করে দেখব। তার পাশাপাশি পেট্রোরসায়ন শিল্প পশ্চিম ভারতে কেন কেন্দ্রীভূত হলো? বিপুল খনিজ তেল সেখানে পাওয়া যায়,
অর্থাৎ এই প্রত্যেকটা এই ধরনের প্রশ্নগুলো শিল্প থেকে যদি আমরা রেডি করে যাই, তাহলে 7-এর যে ডেসক্রিপটিভ প্রশ্ন আমরা 100% আমরা মনে করতে পারি যে আমরা কমন পাচ্ছি। এরপরে আমরা যে পোর্শনটায় আসব, আমাদের সময়ের দিকটাও লক্ষ্য রাখতে হচ্ছে। আমাদের আর 14 মিনিট মতো সময় ফলে আছে। আমরা এরপর যে জায়গাটায় আসব, যে আমাদের জনবসতি এবং জনসংখ্যা। জনবসতি এবং জনসংখ্যা সেখান থেকে হচ্ছে আমাদের 12 নম্বরের প্রশ্ন আসবে। সেই 12 নম্বরের প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন হয় সেই চর্চাতেই আমরা থাকব। এখানে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ জমি অনুপাত। মানুষ জমি অনুপাত কি, এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ব। জনসংখ্যার ক্ষেত্রে আসবে জনবিস্ফোরণ কি। জনবিস্ফোরণ কি, যে অতি অল্প সময়ে যদি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায়, যা কাম্য সংখ্যাকে তো ছাড়িয়ে যাবেই, এবং যে জনসংখ্যা বৃদ্ধি আমাদের সম্পদের উপরেও প্রভাব বিস্তার করবে, সম্পদের উপরেও প্রভাব ফেলবে, এই ধরনের যখন সিচুয়েশন তৈরি হবে, সেটা জনবিস্ফোরণ। ভারতবর্ষে কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময়ে একটা ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি অতি অল্প সময়ে। আমরা জনবিস্ফোরণটা খুব ভালো করে পড়ব। তার পাশাপাশি জনবিস্ফোরণ যেমন একটা বিষয়, তার পাশাপাশি হচ্ছে অতি জনাকীর্ণতা। অতি জনাকীর্ণতা কি, যে কোনো দেশে যদি আমরা দেখি যে প্রয়োজনীয় জনসংখ্যার চাইতেও জনসংখ্যা অনেক কম। অর্থাৎ প্রয়োজনীয় জনসংখ্যা বলতে কি বুঝছি, আমরা কাম্য জনসংখ্যার কথা ভাবছি, যে জনসংখ্যাটা থাকা উচিত, যে জনসংখ্যাটা হওয়া উচিত, জনসংখ্যাকে যদি আমরা দেখি তার চাইতেও অনেক কমে গেল, সেক্ষেত্রে আমরা কিন্তু জনাকীর্ণতার কথা বলবো। এর পাশাপাশি যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে আচ্ছা আমি একটু মাফ করবেন, আমার একটু বলতে ভুল হলো। জনকীর্ণতা মানে আমি জনস্বল্পতাটা জনকীর্ণতার সঙ্গে বলে ফেলেছি। হচ্ছে জনস্বল্পতা, অর্থাৎ যদি জনসংখ্যা অনেক কমে যায়। আর জনাকীর্ণতা কি, যদি জনসংখ্যা অনেক বেড়ে যায়। অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেখানে যা জমি তার চাইতে জনসংখ্যা অনেক বেশি, অর্থাৎ জমির ওপর যে নির্ভরতা তার চাইতে জনসংখ্যা অনেক যদি বেশি হয়ে যায়, তখন জনাকীর্ণতা বা অতি জনাকীর্ণতা। আর যে দেশগুলোতে দেখব যে জনসংখ্যা যা প্রয়োজন তার চাইতে অনেক জনসংখ্যা কমে যাচ্ছে, সেটা হচ্ছে জনস্বল্পতা। এই প্রশ্নগুলো আমরা 2 নম্বরের জন্য ভালো করে তৈরি করব। তার পাশাপাশি আরও যে প্রশ্নগুলো আমাদেরকে এখান থেকে পড়তে হবে, যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার অসম বন্টনের কারণগুলো কি কি। জনসংখ্যার অসম বন্টন মানে পৃথিবীর সর্বত্র জনসংখ্যা সমান নয়, কোনো জায়গায় জনসংখ্যা বেশি, আবার কোনো জায়গায় জনসংখ্যা কম। এর কারণগুলো কি কি আমরা একটু দেখে নেব। 5 মার্কসের কোশ্চেনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর অসম জনসংখ্যার বন্টন। অসম জনসংখ্যার বন্টনের কারণ কি? এর মধ্যে প্রাকৃতিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে। প্রাকৃতিক কারণ যদি আমরা দেখি, যে দেখবে পার্বত্য অঞ্চল, যদি পার্বত্য অঞ্চলের কথা বলি, এই পার্বত্য অঞ্চল বন্ধুর ভূপ্রকৃতি, অর্থাৎ ভূপ্রকৃতির ক্ষেত্রে পার্বত্য অঞ্চল বন্ধুর ভূপ্রকৃতি, এখানে বেশি মানুষ থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। তার তুলনায় এই যে সমভূমি অঞ্চল, আচ্ছা এই কোয়েশ্চনে কি সাথে সাথে ছবিটাও দেওয়া দরকার? অবশ্যই সাথে সাথে ছবিটাও দেওয়া দরকার আছে সাপোর্টিং ডায়াগ্রাম হিসাবে। যে সমভূমি অঞ্চল, এই সমভূমি অঞ্চলে কিন্তু অনেক বেশি মানুষ বসবাস করতে পারবেন, তুলনায় পার্বত্য অঞ্চলে অনেক কম লোকের বসতি গড়ে উঠবে। মালভূমি অঞ্চলের ক্ষেত্রেও তাই। আবার সমভূমি অঞ্চলে আমরা দেখব অনেক বেশি মানুষের বাস, কারণ সমভূমি অঞ্চলে সব কিছুই তুমি হাতের কাছে পেয়ে যাচ্ছ। তুমি সহজে কৃষিকাজ করতে পারছো, সহজে শিল্প স্থাপন করতে পারছো, এখানকার কমিউনিকেশন অনেক ভালো। এইগুলো কিন্তু আমাদেরকে পৃথিবীর জনসংখ্যার বন্টনের একটা অন্যতম কারণ, যে কারণে আমরা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনসংখ্যা দেখি অনেক বেশি তুলনায় পার্বত্য অঞ্চলে। দার্জিলিংয়ের জনসংখ্যার সঙ্গে তুমি কলকাতার জনসংখ্যাকে কম্পেয়ার করতে পারবে না, কারণ দার্জিলিংয়ের বন্ধুর ভূপ্রকৃতি, কার্শিয়াংয়ের বন্ধুর ভূপ্রকৃতি,
সেখানে পাহাড়ি অঞ্চল, সেই কারণে সেখানে জনসংখ্যা যথেষ্ট কম, তুলনায় আমাদের সমভূমি অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনবসতি অনেক বেশি। এইচএসএ যে সমস্ত সাজেস্টিভ কোয়েশ্চেন্স গুলো স্যার বলছেন, তোমরা তো ডেফিনেটলি সেগুলো নোট ডাউন করছো, এবং কিভাবে লিখলে তোমরা একদম টু দা পয়েন্ট লিখে আনসারটা ভালোভাবে পেতে পারো, আনসারটা ভালোভাবে লিখে মার্কসটা তোমরা ভালোভাবে পেতে পারো, সেটা কিন্তু স্যার বলে দিচ্ছেন। এবং কি কি ক্ষেত্রে ছবিটা দিতে হবে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ তুমি যে এইভাবে যদি একটা কোয়েশ্চেনকে তৈরি করো উইথ মানে পিকচার, তাহলে ডেফিনেটলি সেটা কিন্তু এক্সামিনারের কাছে তোমার একটা গুড ইমপ্রেশন ক্যারি করবে এবং তুমি ডেফিনেটলি ভালো মার্কস পাবো। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে যেখানে তুমি ডায়াগ্রাম দিতে পারবে, যেখানে তুমি ডেটা দিতে পারবে, সেখানে অবশ্যই ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই ডেটা দেবে। এই ডেটা এবং ডায়াগ্রাম কিন্তু তোমার মার্কসটাকে একটু বেশি ক্যারি করবে। আচ্ছা, এই যে ছবির কথা তো মেনশন করা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন হয় যেখানে ছবির কথা মেনশন করা থাকে না। ধরুন 5-এর একটা প্রশ্ন পরীক্ষায় আসছে, যদি আমরা আঞ্চলিক পোর্শন নিয়ে আলোচনা করছি, তবু একটু প্রাকৃতিকে ফিরে যাই। যদি ক্রাস্ট ভূমিরূপের নিয়ে কোশ্চেন আসে, সেখানে 5-এর প্রশ্নটা এলো, সেখানে ছবি আঁকা কিন্তু অতি জরুরি, কারণ 3.5 নম্বর থাকবে লেখায় আর 1.5 নম্বর থাকবে হচ্ছে তোমার ছবির জন্য। এই হচ্ছে মোট 5। এখানে কোনো জায়গায় বলা থাকবে না চিত্র সহ লেখো, কিন্তু চিত্রটা দিতে হবে। চিত্রটা দিলে তবে তুমি ফুল মার্কসকে অ্যাচিভ করতে পারবে। এই ব্যাপারগুলো একটু তোমরা মাথায় রাখবে। একদম ডেফিনেটলি ছবিটা দিতেই হবে। আঞ্চলিকের ক্ষেত্রে যে ধরো জনবিবর্তন যদি মডেল আসে, তাহলে তোমাকে অবশ্যই ছবি দিতে হচ্ছে। জনবিবর্তন মডেলের জনসংখ্যার চেঞ্জ কি করে হচ্ছে সেই ছবিটা দিতে হচ্ছে, জনসংখ্যার বিবর্তন মডেল। তো আমি এরপরে যে জায়গাটা অসম বন্টনের কথা বলছিলাম, সেখানে জলবায়ু খুব ইম্পর্টেন্ট। যে যেটা আরামদায়ক জলবায়ু, সেই জলবায়ুতে কিন্তু অনেক বেশি লোক বাস করে, তুলনায় মেরু জলবায়ু বা যেখানে অতি শীতল জলবায়ু বা যেখানে অতীব গরম। যদি থর মরুভূমির কথা বলি, থর মরুভূমিতে জলবায়ুগত কারণেই সেখানে রাজস্থানে ওই মরুভূমি অঞ্চলে জনসংখ্যা কম। অর্থাৎ জলবায়ু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার পাশাপাশি কৃষিকাজ, মানে অর্থনৈতিক কার্যাবলী, মানুষ সেখানেই বসবাস করতে চায়, মানুষের বসবাস সেখানেই বৃদ্ধি পায়, সেখানেই মানুষ বেশি থাকে যেখানে সহজে সে অর্থনৈতিক কার্যাবলী করতে পারবে, অর্থাৎ যেখানে সহজে কৃষিকাজ করতে পারবে, যেখানে সে সহজে শিল্প স্থাপন করতে পারবে, শিল্প কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। এইটা একটা পৃথিবীর জনসংখ্যার অসম বন্টনের একটা কারণ। অর্থাৎ যেখানে আমরা দেখছি যে আমরা হচ্ছে শিল্প, কৃষি এগুলো খুব করা যাচ্ছে, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক বেশি মানুষ বাস করছে। পাশাপাশি যেখানে যোগাযোগ খুব উন্নত, সেখানে আমরা কিন্তু দেখি যোগাযোগ যেখানে উন্নত, সেখানে অনেক বেশি মানুষের বাস, অনেক বেশি মানুষ বসবাস করছে। অর্থাৎ এই প্রশ্নগুলো আমরা খুব ভালো করে রেডি করব। জনসংখ্যার ক্ষেত্রে কাম্য জনসংখ্যা কি রেডি করব, আমরা জনবিস্ফোরণ রেডি করব, তার পাশাপাশি আমরা রেডি করব জনবসতির ক্ষেত্রে কি রেডি করব, গোষ্ঠীবদ্ধ জনবসতি কেন গড়ে ওঠে, বা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার গড়ে ওঠার কারণ, গোষ্ঠীবদ্ধ জনবসতি কোন ভৌগোলিক ক্ষেত্রে গড়ে ওঠে। আমরা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে দেখব যেখানে সমতল, অর্থাৎ এইমাত্র বলছিলাম সমতলে অনেক মানুষ একসঙ্গে বাস করে, সমতল জায়গা যেখানে দেখব সেখানে গোষ্ঠীবদ্ধভাবে অনেক মানুষ একসঙ্গে পাশাপাশি বসবাস করতে আমরা দেখব। তার পাশাপাশি যদি আমরা দেখি যে যেখানে সহজলভ্যতা আছে, যে অর্থাৎ খুব সহজেই যেখানে আমরা দেখব যে শিল্প আছে, কৃষি আছে, সেই সমস্ত অঞ্চলে গোষ্ঠীবদ্ধভাবে মানুষের বসতি দেখতে পাবো। তার পাশাপাশি আমরা যেখানে দেখব যে উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে, সহজে এক জায়গায় থেকে আরেক জায়গায় মানুষ যেতে পারবে, সেখানে গোষ্ঠীবদ্ধভাবে মানুষের বসতি লক্ষ্য করব। তো এই প্রশ্নগুলো, আর গোষ্ঠীবদ্ধ বসতির ঠিক তার উল্টো হচ্ছে বিক্ষিপ্ত বসতি। আমরা পরীক্ষায় কিন্তু এই 3+4-এর যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত এবং গোষ্ঠীবদ্ধ বসতি, তাদের পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পার্থক্যটা কিন্তু আমাদের পড়তে হবে যে গোষ্ঠীবদ্ধ বসতি এবং বিক্ষিপ্ত বসতি এর পার্থক্য কী, অর্থাৎ কোন পরিস্থিতিতে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। এই প্রশ্নগুলো আমরা দেখব। আমরা আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্নের কথা বলবো যে আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী শহরের শ্রেণীবিভাগ কোন শহরকে, একটু ছোট করতে হবে কারণ 2 মিনিট মাত্র বাকি আছে। আচ্ছা, ঠিক, যে কোন বসতিকে জনগণনা অনুসারে
যদি আমরা শ্রেণীবিভাগ করি শহরের ক্লাসিফিকেশন কি সেইটা ভালো করে পড়বে। খুব ভালো করে এবছর পড়বে পৌরপুঞ্জ বা কনারবেশন খুব ভালো করে পড়বে। পৌরপুঞ্জটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য হতে চলেছে। এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট নেক্রোপলিস, খুব ইম্পর্টেন্ট সিবিডি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। তার পাশাপাশি শর্ট কোশ্চেনের জন্য সাংস্কৃতিক শহর, অর্থাৎ যেখানে সংস্কৃতির খুব ডেভেলপ করেছে, ধর্মীয় শহর মথুরা, বৃন্দাবন, এই যে প্রশ্নগুলো এগুলো খুব ভালো করে পড়বে। তার পাশাপাশি তোমাদের বলবো যে পৌরবসতির সংজ্ঞা আদমশুমারি অনুসারে, অর্থাৎ কত লোক বেশি থাকলে 5,000, ন্যূনতম 5,000 জনের বেশি থাকলে সেটা পৌরবসতির অন্তর্ভুক্ত হবে। এই প্রশ্নগুলো কিন্তু পপুলেশন এবং সেটেলমেন্ট থেকে, অর্থাৎ জনসংখ্যা জনবসতি থেকে এই প্রশ্নগুলো পড়ব আমরা। উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের মধ্যে, H6 পিরামিডের মধ্যে যে পার্থক্য, উন্নত দেশের H6 পিরামিড, উন্নয়নশীল দেশের H6 পিরামিড, অর্থাৎ এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য আমরা ভালো করে রেডি করব। তার পাশাপাশি আরও যে কথাটা বললাম, পৃথিবী জনসংখ্যার অসমবন্টনের কথা বললাম, হ্যাঁ, এখানে জনঘনত্বের কথা বললাম, মানুষ জমি অনুপাতের কথা বললাম, মাইগ্রেশন, পরিব্রাজন, অর্থাৎ মাইগ্রেশনের জনসংখ্যায় কি প্রভাব আছে, এক দেশ থেকে আরেক দেশে লোক সংখ্যা এলে অন্য দেশের জনসংখ্যা বেড়ে যায়, অর্থাৎ মাইগ্রেশনটা খুব ভালো করে পড়বে। মাইগ্রেশনের গুরুত্ব কি, দেশভাগের কারণে আমরা দেখেছি যে ওপার বাংলা থেকে এপার বাংলায় প্রচুর লোক এসছেন, এপার বাংলার জনসংখ্যা বেড়ে গেছে। বর্ডারের কাছাকাছি যে মহকুমাগুলো আছে, বনগাঁ হতে পারে, ব্যারাকপুর হতে পারে, তার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পরিব্রাজনের গুরুত্বটা তোমরা ভালো করে পড়বে। এই যে প্রশ্নগুলো শর্ট কোশ্চেনগুলো যেগুলো কথা বললাম, এগুলো ওরা মাথায় রাখলে ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই এবং অবশ্যই ভালো করতে পারবে। হ্যাঁ, শর্ট কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আরো একবার বলবো যে একেবারে যে বই যার কাছে আছে সে বইটা একবার থরলি রিডিং পড়ো, চ্যাপ্টারগুলো তোমরা অনেকাংশে কিন্তু কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আমি আরো একবার তোমাদের সবাইকে ভূগোলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা ভূগোলে এবার আউটস্ট্যান্ডিং রেজাল্ট করবে এবং তোমাদের লক্ষ্য থাকবে যে তোমরা যে 70 নম্বর পরীক্ষা দেবে, 70-এর মধ্যে তোমাদের টার্গেট যেন 70-ই থাকে। থ্যাংক ইউ স্যার। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। এডুকেশন অনলাইন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরও কিন্তু এখনো পরীক্ষা চলছে। এই মুহূর্তেও কিন্তু আমরা তোমাদের জন্য তোমাদের সাথে রয়েছি, সঙ্গে রয়েছেন আমাদের স্যারেরা, বিভিন্ন বিষয়ে তারা কিন্তু সাজেশন দিচ্ছেন তোমাদের, এবং তোমরা ভালো করবে পরীক্ষা, এটাই আমরা আশা করি। আজকের মতো অনুষ্ঠান শেষ করবো। তোমরা কিন্তু আমাদের এডুকেশন অনলাইন অনুষ্ঠানের সঙ্গে প্রত্যেক দিন ঠিক সকাল 9:40 থেকো। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট হবে। নমস্কার।